আরশিকে আসাদ কোলে করে নিয়ে যাচ্ছে, আর সেই সুযোগে আরশি আসাদের গালে একটা ছোট্ট করে কিস করে দিল ওকে বিরক্ত করার জন্য। বিকেল 4টে, আরশি দুপুরে লাঞ্চ করে এসে ঘুমিয়ে পড়ছিল, আর আসাদ ল্যাপটপে বসে তখন কিছু কাজ করছিল। দুজনের মধ্যে আর কোনো কথা হয়নি। বিকেলে ঘুম ভাঙলো তোহার ডাকে। ভাবি, পার্লারের লোকেরা চলে এসছে, তোমাকে এখন রেডি হতে হবে। তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে? আসলে আরশির শরীরটা সত্যিই খারাপ লাগছে। দুপুরবেলা বেশ জ্বর লাগছিল, তবে এখন জ্বর না থাকলেও পরে যে জ্বর আসবে সেটা আরশি বেশ ভালোই বুঝতে পারছে। না না, আমার শরীর খারাপ লাগছে না। আচ্ছা, তুমি 10 মিনিট পরে ওদেরকে আসতে বলো, আমি একটু ফ্রেশ হয়ে নিই। তোহা চলে যেতেই আরশি ওয়াশরুমে চলে গেল। যার সময় আসাদকে কোথাও দেখতে পেল না, তবে এই ব্যাপার নিয়ে আর বেশি মাথা ঘামালো না ও। পার্লারের লোকেরা আরশিকে সাজিয়ে দিল। আসাদরা সপরিবারে কমিউনিটি সেন্টারে গেল, যেখানে ওদের বৌভাতের আয়োজন করা হয়েছে। আসাদ সবাইকে জানালো যে ও কিছুক্ষণ পরে যাবে, তার জন্য ও সকলের সাথে গেল না। আসলে আজকের দিনে ওর সামিল হওয়ার কোনো ইচ্ছে নেই, কিন্তু ওর মার কসম দেওয়ার কারণে ওকে যেতে হবে। নিজের পরিবারকে বড্ড ভালোবাসে ও। পরিবারের লোকের দুঃখের কারণও কখনোই হতে চাইবে না। সন্ধ্যা 7টা, আরশির পরিবারের সকলেই এসছে, ওর কাজিনরাও ওকে ঘিরে রয়েছে। আসাদকে নিয়ে নানান ধরনের কথা বলছে, যাতে আরশি একেবারেই ইন্টারেস্ট নয়। ওর চোখ এখন গেটের দিকে, যে কখন তার বেস্ট ফ্রেন্ড আসাপ আসবে। আসলে ওর বেস্ট ফ্রেন্ড হলো আসাপ। সেই ছোটবেলা থেকে দুজন একসঙ্গে পড়াশোনা করছে, দুজন একসঙ্গে ইউকে থেকে গ্রাজুয়েশনস কমপ্লিট করে এসছে। মোটামুটি বলতে গেলে আরশির ছোট থেকে বড় হওয়া সমস্তটাই হয়েছে আসাবের সঙ্গে। আসাপ আরশিকে খুব পছন্দ করে, কিন্তু আরশির যে তার রাগের ভয় থেকেই আসাপ কখনো ওকে বলতে পারেনি। আরশি যে আসাবকে পছন্দ করে না ঠিক তেমনটাও নয়, পছন্দ করে, তবে ঠিক নিজের বেস্ট ফ্রেন্ড হিসাবে। আসাব অনেকক্ষণ আগেই চলে এসছে, ওকে আরশির পাশে বসানো হয়েছে। আরশির দিকে কেবলমাত্র একটিবার তাকিয়েছিল, তারপর থেকে তাকানোর সাহস হয়নি ওর। তার কারণ ও একজনকে ভালোবাসে, তাই আর অন্য কারোর মায়া জড়াতে চায় না। হয়তো তার ভালোবাসার মানুষটি আজ তার সাথে নেই, তবে তার জায়গাটাও ও কাউকে দিতে চায় না। ও মনে করে যে ওর মনে দ্বিতীয় কোনো নারীর জন্য ভালোবাসার স্থানটুকু না হোক, অপূর্ণই থাকুক। তবে আরশি একটিবারের জন্য আসাদের দিকে তাকায়নি। হঠাৎ সাদাব একটা ফুলের তোড়া নিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। সাদাব আসতেই আসাদ সাদাবের দিকে একবার তাকালো, তারপর যখনই চোখ সরিয়ে নিতে যাবে তখন দেখলো আরশি সাদাবকে জড়িয়ে ধরছে। একটু হলেও অবাক হলো আসাদ, কারণ ও যতদূর জানে যে আরশি কোনো রিলেশনশিপে ছিল না। তাহলে কি আরশি কাউকে ভালোবাসে? তাহলে কি এই ছেলেটাকেই ভালোবাসে? আসাদ মনে মনে একটা তাচ্ছিলের হাসি আসলো। ও ভাবতে লাগলো, ভালোবাসলেই আমার কি, যা 6 মাস আমরা স্বামী স্ত্রী, তারপর ও নিজের মতো আর আমি আমার মতো। তবে 6 মাস তো ওয়াইফ হয়ে আছো আমার, আর এই 6 মাসে তোমার লাইফ যদি আমি হেল না করছি তো আমার নাম আসাদ সাইদ নয়। আসাদ ওদের থেকে চোখ সরিয়ে নিল, তারপর স্টেজ থেকে নিচে নেমে গেল। বিয়ের কোণে বিয়ের স্টেজে অন্য কোনো একটা ছেলেকে জড়িয়ে ধরছে। এই ব্যাপারটা দেখে সবাই অবাক। ছেলেপক্ষের লোকের মধ্যে নানান কানাঘুষা চলছে, তবে আরশির বাড়ির লোকের আচরণ খুব স্বাভাবিক, কারণ আরশি আর আসাবের সম্পর্কটা ঠিক কেমন সেই কথা সকলেই জানে, তাই আর কেউ কিছু মনে করেনি। তবে সকলের সামনে এভাবে জড়িয়ে ধরাটা অবশ্যই দৃষ্টিকটু। আসাব আরশির কানে ফিসফিস করে বলল, এখন তো স্যার সকলে দেখছে তো নাকি, আর তোর বর দেখে জেলাস হয়ে এখান থেকে চলে গেছে। আসাদের কথা শুনতে আরশি আরও বেশি রেগে গিয়ে আসাবকে ছেড়ে দিল। জেলাসি না চাই, আরে উনি জেলাস হন কি না হন তাতে আমার কোনো দরকার নেই, তবে তুই কালকে আমার বিয়েতে আসলি না কেন? আমি কিন্তু খুব রাগ করছি। আই অ্যাম রিয়েলি সরি, আমি আসতে চাইছিলাম কিন্তু জরুরি কাজ পড়ে গিয়েছিল। নিজের বেস্ট ফ্রেন্ডের বিয়ের থেকেও বড় কাজ বুঝি হতে পারে? আসাব একটা মুচকি হাসি আসলো, যে হাসির মধ্যে লুকিয়ে রয়েছে হাজারো কষ্ট, যা বোঝার ক্ষমতা হয়তো আরশির নেই। সেসব কথা বাদ দে, বল সব কেমন চলছে? আরশি আসাবকে এক কোণে টেনে নিয়ে গিয়ে বলল,
আমাদের বিয়েটা যে স্বাভাবিক বিয়ে না সেটা তো তুই খুব ভালো করেই জানিস আজকে আমাকে কন্ট্যাক্ট পেপারে সাইন করে নিয়েছে উনি, যেখানে লেখা আছে আমি লিগ্যালি তার 6 মাসের বউ, তারপরে ওনার আর আমার ডিভোর্স হয়ে যাবে। কথাটা শুনে আসাফ স্বস্তি পেল, তার সঙ্গে কিছুটা অবাকও হলো, কারণ হতেই পারে উনি ভালোবেসে বিয়েটা করেননি, তা বলে 6 মাসের জন্য। আরুষি আসাফকে ডাক দিল, এই তুই এত কি ভাবছিস? আমি কিছু বললাম আর কিছু বললি না তো? এরপর আবার উনি ওনার কথা খেলাপ করবেন না তো? তোর কি মনে হয় আমি কি ওনার সাথে থাকতে চাই না? তো তাহলে আসাফ ঠিক করে নিয়েছে যে একবার আরুষি ডিভোর্স হয়ে গেলে আর কোনোভাবেই আরুষিকে হারাতে দেবে না। রাত 9:30, লোকজন আস্তে আস্তে কমে যেতে লাগলো। সকলে ডিনার করে বাড়ি চলে যাচ্ছে। আসাদ অনেকক্ষণ আগেই চলে গেছে। আরোহী চুপচাপ বসে আছে স্টেজে, তবে ওর পাশে জায়গাটা ফাঁকা, কারণ আসাদ সেই তখন চলে গেল। তারপরে আসাদকে আর দেখেনি আরুষি বসে আছে। আর তখনই আসাদের মা আরুষির কাছে এলো। আসাদের মা, মামুনি আসাদকে কোথাও দেখছি না তো, তুই কোথাও দেখছিস কি? না তো মামুনি, উনি সেই অনেকক্ষণ আগেই চলে গেলেন, তারপর থেকে আমিও দেখিনি ওনাকে। তোকে কিছু বলে যায়নি? না মামুনি, আমাকে কিছু বলেনি। এবার আসাদের মা আরুষির সামনে ঢুকরে কেঁদে উঠলেন। আরুষি হতবাক হয়ে গেল। মামুনি প্লিজ কেঁদো না। তোকে বলছিলাম না মামুনি, আমার ছেলেটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, ও আজও কোথাও না কোথাও চলে গেছে, আমার ছেলেটা কি আর কখনো ভালো হবে না বলে কেঁদে ফেললেন। আরুষির এই মুহূর্তে আসাদের মায়ের জন্য খুব কষ্ট হচ্ছে। আর কিছু পারুক আর না পারুক, কারো চোখের জল আরুষির সহ্য করতে পারে না। এটা যে ওর কাছে খুব যন্ত্রণাদায়ক। ওর নিজের মা নেই, ছোটবেলা থেকে নিজের বাবার কাছে মানুষ হয়েছে, মায়ের ভালোবাসাটা কি সেটাও জানে না। আসাদের মাকে নিজের মায়ের মতো ভালোবাসে ও। আসাদের মাকে পেয়ে নিজের একটা মা খুঁজে পেয়েছে আরুষি, তবে সেটা কতদিনের জন্য ও ঠিক জানে না, কিন্তু আসাদের মাকে মায়ের মতোই ভালোবাসতে চায়। আরুষি আসাদের মাকে জড়িয়ে ধরলেন। মামুনি আপনি প্লিজ কাঁদবেন না, দেখুন উনি আসুক, আমি ওনার সাথে কথা বলবো। আমার ছেলেটাকে তুই আগের মতো করে দে মা, আমি ওনাকে সঠিক পথে ফিরিয়ে আনবো, কথা দিলাম। রাত 1টা বাজে, আরুষি এখনও ঘুমায়নি, আসাদের জন্য অপেক্ষা করছে। আসাদের মা যখন প্রথম দিন ওকে সমস্ত কথা বলছিল, তখন ব্যাপারটাও গুরুত্ব দিয়ে না দেখলেও এখন ওকে ব্যাপারটা সিরিয়াসলি নিতে হবে, সেটা আজকের ঘটনা থেকেও বুঝতে পারলো। আর কিছু করুক আর না করুক, মিথ্যে ভালোবাসা দিয়ে হলেও আসাদকে ওকে পরিবর্তন করতে হবে। হঠাৎ দরজায় নক পড়তেই আরুষি দরজা খুলে দিল। বুঝতে পারলো যে আসাদ এসছে। দরজা খুলে আরুষি কিছু বলতে যাবে, তার আগে আসাদ আরুষিকে বলল, সরে যাও আমার সামনে থেকে। আরুষি বুঝতে অসুবিধা হলো না যে আসাদ ড্রিঙ্ক করে এসছে, তবে নিজের ঘরে আছে, ঠিকভাবে দাঁড়াতে পারছে, তবে এটা খুব বাজে অভ্যাস। আসাদ ঘরে ঢুকতেই আরুষি বলল, আপনি কি ড্রিঙ্ক করছেন? আসাদ জুতো খুলতে খুলতে বলল, হ্যাঁ করছি, তোমার কোনো সমস্যা? আমার সমস্যা আছে, আমি চাই না আমার স্বামী ড্রিঙ্ক করুক, এতে আমার খারাপ লাগবে। আসাদ তার সহ্য করতে না পেরে আরুষিকে দেয়ালের সাথে চেপে ধরল। বারবার কি স্বামী স্বামী করছো? হ্যাঁ, তোমাকে আমি আমার স্ত্রী বলে মানি না, নিজেকে কি আমার বউ ভাবতে শুরু করছো নাকি? মনে রেখো, তুমি আর আমি হলাম এনিমি, আর দুজন এনিমি কখনো স্বামী স্ত্রীর সুলভ আচরণ করতে পারে না, তাই তুমিও আশা করি এরকম ব্যবহার থেকে দূরে থাকবে। অন্য সময় হলে আরুষি হয়তো আসাদকে থাপ্পড় মেরে দিত, তার কারণ একে আসাদ মদ খেয়ে এসছে, তার উপর আবার নিজের খারাপ কাজের জন্য গলাবাজি করছে। আরুষি আর কিছু করুক আর না করুক অন্যায় সহ্য করতে পারে না, তাও চুপ করে আছে আসাদের মায়ের কথা ভেবে। ওনার বলা কথাগুলো বারবার ওর কানে এসে বাজছে। যে করে হোক ওকে আসাদকে পরিবর্তন করতে হবে, আসাদের মায়ের মুখে হাসি ফোটানোর জন্য। আপনি প্লিজ সরে দাঁড়ান, আমার এই মদের গন্ধ আর সহ্য হচ্ছে না। আসাদ আর কিছু বলার অপেক্ষা রাখলো না, আরুষির ঠোঁটজোড়া দখল করে নিল। আরুষি পারছে না ওকে ছাড়াতে, তবুও চেষ্টা করে চলছে। একটা মেয়ে যতই সাহসী হোক, কিন্তু কখনো একটা পুরুষের সঙ্গে গায়ের জোরে পেরে উঠবে না, আর আরুষিও ঠিক তেমন ব্যর্থ হয়েছে। অনেকক্ষণ পর আসাদ আরুষিকে ছেড়ে দিল। ও আর নিজের মধ্যে নেই, একই ড্রিঙ্ক করে এসছে, তার উপর আরুষি নামক একটা জ্বলন্ত নেশা, দুটোই এখন এর উপর কাজ করছে। নিজের না চাওয়া সত্ত্বেও আসাদ আরুষির উপর জোর খাটালো, তবে ভালোবেসে নয়, নিজের হিংস্রতা থেকে। সকালবেলা আসাদের আগে আরুষির ঘুম ভেঙে গেল।
একেই তো অনেক দেরি করে ঘুমিয়েছে, তারপর সারা রাত ঘুম না হওয়ার কারণে চোখ দুটো খুব জ্বালা করছে। আসাদের দিকে তাকালো, তাকাতেই দেখলো আসাদ পাশ ফিরে শুয়ে আছে। ওকে দেখে সম্পূর্ণ নিষ্পাপ লাগছে। একটা মায়াবী চেহারা, চুলগুলো কপালে এসে আছড়ে পড়ছে, গালে খোঁচা খোঁচা দাড়িগুলো যেন খুব সুন্দর মানিয়েছে ওর মুখের সঙ্গে। আর সে বুঝতে পারলো যে অনেক দেরি হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে আসাদের ঘুম ভেঙে যাবে। আর ওর একমাত্র লক্ষ্য হলো আসাদের কাছাকাছি থেকে আসাদকে পরিবর্তন করা। আরও যতই আসাদের সামনে আসাদের প্রতি ঘৃণা দেখাবে, ততই আসাদের মনে আরশির প্রতি খুব জমবে। তার কারণে ও আসাদকে খুব সহজে পরিবর্তন করতে পারবে না। তাই ও আসাদকে নিজের দিকে ঘুরিয়ে বুকে মাথা রেখে ঘুমিয়ে পড়ল না চাওয়া সত্ত্বেও। পর্দা ভেদ করে কিছুটা সূর্যের আলো আসাদের মুখের উপর পড়তেই দেখলো আরশি ওকে জড়িয়ে ঘুমিয়ে আছে। মুহূর্তের মধ্যেই শরীরের মধ্যে যেন কারেন্টের গতিতে শিহরণ বয়ে গেল, এমন কিছুই অনুভব করলো। আরশিকে সারিয়ে আসাদ বিছানা থেকে নেমে গেল। আসাদ চেঁচিয়ে বলল, এই মেয়ে, তুমি আমার সাথে ঘুমিয়েছো কেন? আসাদের চেঁচামেচিতে আরশির ঘুম ভেঙে গেল। বুঝতে পারলো যে ওর প্ল্যান কাজ করছে। আরশি উঠে আসাদের কাছে দাঁড়িয়ে বলল, আমি আপনার স্ত্রী, তা আপনার বুকে ঘুমাবো না তো কোথায় ঘুমাবো? আসাদ বলল, আর কতবার বলবো তোমাকে যে এই স্ত্রীর অধিকারটা তুমি আমার কাছে দেখাতে আসবে না। আমরা তো এনিমি ছিলাম, হঠাৎ আমার মধ্যে কনসাতাকমা চলে এলো যে আমার প্রতি এত ভালোবাসা উতলে পড়ছে তোমার। আরশি আসাদের গালে একটা কিস করে বলল, আমি আপনার স্ত্রী, আর আপনার ভালোবাসা পাওয়ার অধিকার কেবল আমার, আপনার বুকে ঘুমানোর অধিকারও আমার, তাই এগুলোর সাথে এখন থেকে পরিচিত হয়ে থাকুন বলে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে গেল। আসাদ সোফায় বসে হাত দুটো মাথায় দিয়ে বলল, মহা জ্বালায় পড়ছি এই মেয়েকে নিয়ে, কোনোভাবে এই 6 মাস তাড়াতাড়ি কাটলে বাসি। শাওয়ারের তলায় দাঁড়িয়ে আছে আরশি, আর শাওয়ারের জলে প্রত্যেক বিন্দুর সাথে ধুয়ে মুছে যাচ্ছে সমস্ত ক্লান্তি। সব ক্লান্তি দূর করে শুরু করবে এক নতুন কিছু। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো এখানেই অদ্ভুত প্রেমানুভূতি গল্পের পার্ট 3 শেষ হয়। আর গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।